হ্যালো হ্যালো এভরিওয়ান, আই এম আব্দুল হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস কলেজ। আজকে আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর চ্যাপ্টার 7 প্রপার্টিস অফ ম্যাটার। গত ক্লাসে আমি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম। লাইক ছিল আমি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুকে একত্রিত করে যখন একটা বড় ব্যাসার্ধে একটা অণু তৈরি করব, সেই ক্ষেত্রে আমার তাপমাত্রা পরিবর্তন কেমন হবে, অথবা আমার একটা বড় ব্যাসার্ধের একটা অণুকে পানির অণু হোক বা অন্য যে কোনো কিছুর অণু হোক, পানির অণুকেই ধরো, পানির অণুকে যখন তুমি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমান ব্যাসার্ধের বৃত্তাকার অণুতে তুমি বৃত্তাকার কণাতে তুমি ভাগ করো, সেই ক্ষেত্রে আমার তাপমাত্রা পরিবর্তন কি হবে, বা প্রয়োজনীয় শক্তি বা নির্গত শক্তি, এই টাইপের টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং একটা ম্যাথ সলভ করেছিলাম। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, সেটি হচ্ছে যে যখন তুমি লাইক একটা পাত্র নিলা, পাত্রের ভিতরে তুমি পানি রাখছো, ধরো পানি, তুমি অন্য লিকুইড রাখতে পারো, তুমি পানি রাখছো, ওয়াটার রাখছো, তারপরে তুমি খুবই একটা সরু তুমি একটা গ্লাসের তুমি নল এখানে তুমি প্রবেশ করাইলে, আমরা কমন সেন্স থেকে কি বলতে পারি, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে, যে পানিগুলো একটু উপরে উঠবে, এখান থেকে পানিগুলো আমার আর একটু লাইক ধরে এই পর্যন্ত পানিগুলো উঠবে। এটা আমাদের অবজারভেশন। কিন্তু আমরা যদি আরেকটু ক্লোজ অবজারভেশন করি, বা পানির যদি উপরিতল দেখতে চাই, লাইক এই যে পানির এই তলটা দেখতে চাই, সবার উপরের তলটা, সেই তলটা কিন্তু ফ্ল্যাট না, একবারে সমান না, এই তলটা কিন্তু একবারে সমান। আমি যদি ক্লোজ লুক দেই, তাহলে আমি আইদার এইখানে যে উপরিতল পানির, সেটি আমি দেখবো একটু অবতল আকৃতি দেখবো, অথবা তুমি যদি যেখানে পানি উঠে স্থির হয়ে আছে, এইখানে যদি তুমি দেখো, তুমি দেখবা এখানেও পানিটা একটু অবতল আকৃতি ধারণ করছে। এখন সবসময় যে এই উপরের তল যে অবতল আকৃতি হবে তা না, এটা উত্তল হতে পারে। তো পানি এবং গ্লাসের ক্ষেত্রে আমার এই আকৃতিটা অবতল হবে। আর যদি তুমি একটা এখানে তুমি লাইক পারদ নাও, তুমি এখানে তুমি নিলে পারদ, তুমি যদি এখানে লাইক পারদ নাও, তুমি যখন এখন একটা গ্লাস নলকে তুমি যখন ডুবাবা পারদের ভেতরে, তখন দেখবো এটার উপর উঠবে না, তখন নিচে নেমে চলে আসছে, এবং এই তলটা তখন আর অবতল না, তলটা হবে উত্তল। এটা পারদ, এখানে তুমি পারদ দিচ্ছে। তাহলে দেখো আমি যেটা বলতে চাইছি, আচ্ছা ভেতরে যেখানে নামবে সেখানেও তোমার হবে কি আকৃতি, উত্তল আকৃতি। তাহলে আমার দুইটা পানির উপরিতল, মানে তুমি একটা যখন বিকারে পানি নিবা, পানির তার ভিতরে যখন একটা খুব সরু ব্যাসার্ধের যখন একটা গ্লাস নল তুমি যখন ডুবাবা, তখন এই গ্লাস নলের ভেতর দিয়ে পানি উঠবে, সবসময় যে উপরে উঠবে তা না, পারদের ক্ষেত্রে নিচে নেমে গেছে। তো আইদার তোমার লিকুইডটা উপরে উঠবে অথবা নিচে নামবে, এবং পানির যে উপরিতল বা লিকুইডের যে উপরিতল, সেটা আইদার তোমার অবতল হবে কিংবা উত্তল হবে, এই দুইটা কেস হবে। এটা তুমি প্র্যাকটিক্যাল। এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে আসছি, সেটি স্পর্শকোণ। স্পর্শকোণ কি জিনিস সেটা আমরা দেখবো। দেখো এই জায়গাটাতে কি হয়েছে, এই জায়গাটা যেখানে তোমার অবতল আকৃতি ধারণ করছে অথবা যেখানে উত্তল আকৃতি ধারণ করছে, সেইখানে আমি একটা স্পর্শক আঁকাবো। এখানে একটা স্পর্শ তুমি আঁকাও, এই স্পর্শকটা লিকুইডের ভেতরে, মানে তরলের ভেতরে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করবে, সেটিকে আমার স্পর্শকোণ বলতেছে। আমি আবার বলি, এখানে কঠিন কোণটা, এটা গ্লাস নল, এটা আমার গ্লাস নল, এটি আমার গ্লাস নল। তাহলে আমি যখন গ্লাস এবং পানির যে সংযোগ স্থান, সেইখানে একটা স্পর্শক আঁকাবো, স্পর্শক আঁকাইলে সেই স্পর্শকটা লিকুইডের ভেতরে বা তরলের ভেতরে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করবে, সেটিকে আমরা বলতেছি স্পর্শকোণ। তাহলে স্পর্শকোণটা কোনটা হবে, এটা আমার কঠিন
কাচের নলের হচ্ছে একটা প্রান্ত হচ্ছে এই যে এই সাইডে, তাহলে এখানে আমি এইখানে যে কোণটা হবে থিটা, এটাকে স্পর্শকোণ বলতেছে। এটা এই ক্ষেত্রে থিটা এখানে স্পর্শকোণ। এখানে যদি তুমি দেখতে চাও তাহলে তুমি স্পর্শক আঁকাও। এখন স্পর্শকটা ভেতরের দিকে না, যেহেতু আমার উত্তর প্রান্ত, দেখো স্পর্শকটা হবে আমার হচ্ছে এই বরাবর স্পর্শক। এবং তাহলে আমাকে কোনটা কোন দিকে করতে হবে? লিকুইডের ভেতরে করতে হবে, বাহির দিকে না। লিকুইডের ভেতরে তোমার এই গ্লাস নলের সাথে, তাহলে লিকুইডের ভেতরে গ্লাস নলের সাথে কোন হচ্ছে এটা হচ্ছে থিটা। আমি একটু বড় করে দিই, এটা হচ্ছে এখন দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেসব ক্ষেত্রে তোমার লিকুইডটা উপরে উঠে চলে গেছে নলের ভেতর দিয়ে, সেই সব ক্ষেত্রে আমার থিটা হয়েছে সূক্ষ্মকোণ। আর যেসব ক্ষেত্রে আমার লিকুইডের লেভেলটা নিচে নেমে আসছে, সেই সব ক্ষেত্রে আমার হচ্ছে থিটাটা হয়েছে স্থূলকোণ। তাহলে স্পর্শকোণটা আমার দুই ধরনের হইতে পারে, একটা হইতে পারে আমার সূক্ষ্মকোণ, আর একটা হইতে পারে হচ্ছে স্থূলকোণ। তবে সূক্ষ্মকোণ কখন হবে? তখন লিকুইডটা তোমার হচ্ছে নল দিয়ে উপরে উঠে চলে যাবে, সেই ক্ষেত্রে আমার স্পর্শকোণটা হবে হচ্ছে সূক্ষ্মকোণ। আর যখন আমার লিকুইডের স্তর যখন নিচে নেমে আসবে, সেই ক্ষেত্রে আমার হচ্ছে স্পর্শকোণটা হবে হচ্ছে স্থূলকোণ। এবং এটার কারণ হচ্ছে যে আমি তোমার সূক্ষ্মকোণ কখন হয় সেটা আমি লিখি, সেটি হচ্ছে যে যখন যেসব নলকে তরল ভিজিয়ে দেয়, সেই সব ক্ষেত্রে স্পর্শকোণ হবে আমার সূক্ষ্মকোণ। দেখো মানে হচ্ছে যেসব নলকে তোমার হচ্ছে এই লিকুইডটা তোমার হচ্ছে ভেজাই দিবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার স্পর্শকোণটা হবে সূক্ষ্মকোণ। আর যেসব ক্ষেত্রে তোমার লিকুইডটা এই নলকে তোমার ভেজাবে না, সেসব ক্ষেত্রে আমার স্পর্শকোণটা হবে হচ্ছে স্থূলকোণ। ওকে, এটা মাথায় রাখলে হবে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে আমি বললাম যে একটা নলকে তুমি হচ্ছে একটা লিকুইডের ভেতরে যখন তুমি ডুবাই দিবা, তখন এই নলদের উপর দিকে কিছু পানি লিকুইড উঠবে অথবা নিচের দিকে নামবে, যে কোনো একটা দুইটা কেজির যে কোনো একটা কেজি হতে পারে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এখন কত দূর পর্যন্ত হচ্ছে মানে পানিটা উঠবে, পানিটা কি কত দূর পর্যন্ত উঠবে, পানি কি উঠতেই থাকবে নাকি নির্দিষ্ট জায়গায় যে হচ্ছে স্থির থাকবে? তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি, পানি তার উপরে উঠতেই থাকবে নাকি নির্দিষ্ট জায়গায় যে সেটা কি হবে আমার স্থির থাকবে পানির লেভেলটা, বা এই লিকুইডের যেগুলো নিচে নামছে সেই ক্ষেত্রে কি হবে, নির্দিষ্ট পরিমাণ নিচে নামে সেটা কি হবে, থেমে যাবে। তার আগে একটা জিনিস দেখি যে আমাদের আরেকটা জিনিস শিখে আসতে হবে, সেটি হচ্ছে কৈশিকতা বা ক্যাপিলারিটি। কৈশিকতা, ইংলিশ হচ্ছে ক্যাপিলারিটি। সেটি হচ্ছে যখন তুমি খুব খুব সরু ব্যাসার্ধের একটা নল নিবা, সেই নলগুলোকে আমরা বলি কৈশিক নল, সেটাকে বলি আমরা কৈশিক নল। মানে তাহলে কৈশিক নলের সংজ্ঞাটা কি? যখন খুবই সরু ব্যাসার্ধের তুমি একটা নল নিবা, সেই সব নলকে আমরা বলি হচ্ছে কৈশিক নল। এবং এই নলকে যখন তুমি লিকুইডের ভেতরে যখন তুমি ডুবাবা, তখন আইদার পানি উপরে উঠবে বা লিকুইড উপরে উঠবে বা নিচে নামবে। এই যে আমার লিকুইডের যে উপরে ওঠা বা নিচে নামার যে ঘটনা, সেটাকে আমরা বলি হচ্ছে কৈশিকতা বা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। ওকে, আমি আবার বলি যে কৈশিক নলটা হচ্ছে খুব সরু ব্যাসার্ধের নল, এবং এই নলকে যখন তুমি একটা লিকুইডের তুমি হচ্ছে ডুবাবা, তখন আইদার তোমার লিকুইডটা উপরে উঠবে অথবা নিচে নামবে। এই যে আমার যে ঘটনা, এই যে ইভেন্টটা হইলো, আমার লিকুইডটা উপরে উঠছে অথবা নিচে নামছে, এই ঘটনাকে আমরা বলি হচ্ছে কৈশিকতা বা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। ওকে, এটি গেল আমার হচ্ছে ডেফিনিশন কৈশিকতা। এখন আমরা দেখবো হচ্ছে যে পানি আমার বা লিকুইড আমার কত দূর পর্যন্ত উঠবে বা কত দূর পর্যন্ত নিচে নামবে। আমরা এই কেসে আলোচনা করবো যে হচ্ছে লিকুইডটা হচ্ছে আমরা কত দূর উঠবে আর কি। ইন্টারেস্টিং ব্যাপার সেটি হচ্ছে যে আমি এই চিত্রটা একটু বড় করে আঁকাবো। আমার কোশ্চেন হচ্ছে, তুমি একটা বিকার নিছো, বিকারের মধ্যে তুমি পানি নিয়েছো, লিকুইড নিয়েছো,
এবং এমন লিকুইড নিব যে লিকুইডটা হচ্ছে আমার উপরে উঠবে। তো ওকে, মনে করলাম হচ্ছে লিকুইডটা হচ্ছে আমার এইখানে এসে স্থির হয়ে গেছে, আর উঠবে না। তাহলে দেখো, তাহলে আমার উপরের পৃষ্ঠে কি হবে, যেহেতু আমার লিকুইডটা উপরে উঠছে, তাহলে আমার উপরিতল হবে হচ্ছে অবতল। একটু আগে বলে আসছি, উপরের পৃষ্ঠ হবে হচ্ছে আমার এরকম, খুব বেশি হবে না, কিন্তু হচ্ছে এখানে বোঝার জন্য আমি একটু বড় করে নিলাম। আর লিকুইডটা যেখানে যে হচ্ছে তোমার এখানে এখানে উঠে থেমে যাবে, সেই ক্ষেত্রে সেখানকার তোমার শেপটা হবে হচ্ছে এরকম অবতল। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি পরে দিই। এখন দেখবো, তো আমি আমার কোশ্চেন হচ্ছে পানি আমার কত দূর পর্যন্ত উপরে উঠবে। পানি উপরে উঠে, পানি তো উঠতেই থাকবে না, তার মানে পানি উপরে উঠছে কেন, তার নিশ্চয়ই একটা উপর দিকে ফোর্স কাজ করছে, এই জন্য পানি উঠছে। আর পানি এক জায়গায় থেমে গেছে, উঠা থেমে গেছে কি জন্য, দেখো পানি এটা ভর আছে নির্দিষ্ট, তাই আমি ধরলাম যে পানির ভর হচ্ছে এম। তাহলে পানির যদি ভর থাকে এম, তাহলে তার উপর কি এম জি পরিমাণ ফোর্স কাজ করছে নিচের দিকে। তাহলে উপর দিকে যে ফোর্সটা আমার পাবো, উপরের ফোর্স, উপরের দিকে যে একটা ফোর্স এবং নিচের দিকে এম জি যখন ফোর্স আমার ইকুয়াল হবে, সেই ক্ষেত্রে আমার হচ্ছে লিকুইডটা আর উঠবে না। এখন আমাকে দেখতে হবে যে কত হাইটে উঠে পানিটা আমার থেমে যাবে, বা কত হাইটে উঠলে আমার এমজি ফোর্স এবং উপর দিকে যে ফোর্সের জন্য পানিটা উপরে উঠছে বা লিকুইডটা উপরে উঠছে, সেই ফোর্স কত হাইটে যে আমার দুটো ইকুয়াল হবে, এটা আমরা দেখতে চাই। তার আগে আমি বলি আরেকটা জিনিস বলি, সেটি হচ্ছে এই ফোর্সের উৎপত্তি কেন হবে সেটা আমাকে আগে দেখি। উপর দিকে যে আমার ফোর্স আমি পাবো, সেই ফোর্সের উৎপত্তি কেন হবে সেটি আমাকে ফার্স্ট আগে আইডেন্টিফাই করতে হবে। আমি যদি হচ্ছে এই নলটা শুধু এক্সট্রা করে বাহিরে আঁকাই ফেলে, দেখো আমি এটা নলটা একটু বাইরে আঁকাইলাম, এক্সট্রা করে আলাদা করে আঁকাইলাম। লিকুইড আমার এই পর্যন্ত উঠছে, দেখো। তাহলে এখন একটা জিনিস দেখো, তো আমার লিকুইডের একটা প্রপার্টি কি, তার হচ্ছে তার একটা পৃষ্ঠ টান, বা এই প্রপার্টিটা আছে তোমার পৃষ্ঠ টান। এখন দেখো আমার পৃষ্ঠ টান এখন কোন দিকে কাজ করবে, আমি কি বলছিলাম, পৃষ্ঠ টান সবসময় কোন দিকে কাজ করে, স্পর্শক বরাবর কাজ করে। তাহলে আমি যদি এই প্রান্ত চিন্তা করি, পৃষ্ঠ টানটা হচ্ছে আমার কাজ করবে এই বরাবর, এইখানে এসে আমার কাজ করবে কোন বরাবর, এই বরাবর। এটা হচ্ছে পৃষ্ঠ টান। এখন পৃষ্ঠ আমার তো লাগবে ফোর্স, কিন্তু আমরা ইকুয়েশন কি জানি, আমরা ইকুয়েশন জানি হচ্ছে T ইকুয়াল F ডিভাইডেড বাই L। তাহলে ফোর্সের মান কত হবে, F ইকুয়াল T ইনটু L, এটা হবে ফোর্স। এখন এলটা হচ্ছে লেন্থ, এলটা কার লেন্থ, এলটা হচ্ছে আমার যে আমার এলটার এলের কনসেপ্ট কি ছিল, যে আমি একটা লিকুইড নিব, এটা আমার লিকুইডের ভিতরে আমি একটা লেন্থ ইমাজিন করব। এই লেন্থের এই যে রেখা, তার লেন্থ হচ্ছে বিসি বা এল। এই লেন্থের হচ্ছে তোমার প্রতি একক দৈর্ঘ্যে আমার যে ফোর্সটা কাজ করবে, সেটিকে আমরা বলছিলাম পৃষ্ঠটান। তাহলে এখন দেখো, তার মানে লেন্থটা হবে এই পুরোটার লেন্থ কিন্তু আমার লিকুইডের উপরে, মানে লিকুইডের উপরে ছিল, লিকুইডের বাইরে ছিল না। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করো তো, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমার এল এর মানটা কত হবে। দেখো তোমরা যদি ইমাজিন করতে না পারো, আমি একটা প্র্যাকটিক্যালি মানে একটু দেখাই এখানে। সেটি হচ্ছে, এটা তো আমার নল, এরকম নল, আমার এরকম বাঁকা একটা নল, দেখো। তো এই নলে কি এই সম্পূর্ণ অংশ জুড়ে তোমার পানি আছে না, এই সম্পূর্ণ অংশ জুড়ে পানি স্পর্শ করে আছে না। তাহলে এই যে সম্পূর্ণ অংশ বা এই যে বৃত্তাকার অংশটা, সেই অংশটার দৈর্ঘ্য কত হবে। তাহলে যদি আমার নলের ব্যাসার্ধ যদি আর হয়, এই নলের ব্যাসার্ধ যদি আমার আর হয়, লাইক, তাহলে এই সম্পূর্ণ এই যে আমার হচ্ছে তোমার লিকুইডটা এখানে বৃত্তাকার শেপ নিবে, সেই বৃত্তাকার শেপের তোমার দৈর্ঘ্য কত হবে, 2πr। তাহলে আমার এর মানটা হবে এই ক্ষেত্রে হচ্ছে 2πr। তাহলে এই ক্ষেত্রে ফোর্সের ফর্মুলা কত হবে, F ইকুয়াল 2πr ইন্টু T। তাহলে এইটা তোমরা আরেকবার আমি বলি, সেটি হচ্ছে যে লিকুইড যখন এই যে নলটা হচ্ছে বৃত্তাকার নল,
তো নলের ভেতরে তোমার লিকুইড উপরে উঠে চলে আসছে, তাহলে উপরে উঠে চলে আসলে এই নলটা তো তোমার এই লিকুইড নলের হচ্ছে এই সম্পূর্ণ অংশ জুড়ে তোমার স্পর্শ করে আছে। তাহলে দেখো এই যে বিসি যে লেনটা আমার, আমি পিস্টনের সংজ্ঞা যখন দিয়েছিলাম, বিসি লেনটা হচ্ছে এই বিসি তোমার হচ্ছে এটা এই রেখাকে তোমার সম্পূর্ণ লিকুইডটা স্পর্শ করেছিল, মানে এই রেখাটা সম্পূর্ণ ছিল লিকুইডের ভেতরে বা লিকুইডকে স্পর্শ করেছিল আর কি। তো এই ক্ষেত্রে লিকুইডকে স্পর্শ করে আমার নলের কতটুকু অংশ আছে, কতটুকু দৈর্ঘ্য আছে সেটি বের করতে হবে। তো এটা হবে হচ্ছে 2πr। কারণটা কি, এরা আমার একটা বৃত্তাকার একটা নল এবং তার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার পরিধি হবে হচ্ছে 2πr। ওকে, তাহলে 2πr এই সম্পূর্ণ অংশটা তোমার লিকুইডকে স্পর্শ করে আছে, তাহলে আমার এখানে এর মানটা হবে 2πr। এবং তাহলে ফোর্সের ফর্মুলা কি, F ইকুয়াল হবে T ইনটু L। তাহলে L এর মান 2πr, তাহলে 2πr ইনটু T। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি আমার, এটা আমার হচ্ছে স্পর্শকোণ। তাহলে দেখো এই যে আমার ফোর্সটা F ইকুয়াল 2πrt, সেই ফোর্সটা এখন লিকুইডটা স্পর্শক বরাবর ভেতর দিকে কাজ করবে, এবং এই ফোর্সটা কার উপর তোমার প্রয়োগ হবে, দেখো এই যে তোমার নলের যে এই পাশের যে প্রান্ত, সেই প্রান্তকে তোমার এই পৃষ্ঠ টানের জন্য একটা ফোর্স ফিল করবে। এখন নলের এই প্রান্ত যদি একটা ফোর্স ফিল করে পৃষ্ঠটা টানের জন্য, তাহলে নিউটন থার্ড ল আমাকে কি বলে, এই প্রান্তটাও তোমার হচ্ছে লিকুইডকে একটা ফোর্স দিবে। সেই ফোর্সটা কোন দিকে হবে, দেখো অবশ্যই তোমার নিউটন থার্ড লর যে আমার ফোর্স, সেটা কি ছিল, পরস্পর বিপরীতমুখী। এটা হচ্ছে এই ফোর্সটা হবে এই দিকে, এই ফোর্সটা হবে আমার এইদিকে, সেটাও আমার সেম এফ ফোর্সই হবে আমার। এখন দেখো এই এফ ফোর্সটাকে দেখো, এখন এটা কি আর এটা কি, এটা আগে বুঝতে হবে। দুটো কিন্তু ইকুয়াল এবং অপোজিট। তুমি F1 F2 নাম দাও, F1, এটা নাম দাও F2। তাহলে আমি আবার বলি যে পৃষ্ঠ টানের জন্য একটা ফোর্স আসবে, সেই ফোর্সটা হচ্ছে লিকুইড কাকে দিবে, এই নলের এই প্রান্তকে দিবে। নাম দাও, তুমি নাম দাও হচ্ছে AB। এই পাশেও তোমার সেম ভাবে ফোর্স দিবে, পাশে নাম দাও CD। এই পাশেও আমার সেম ভাবে একটা ফোর্স হবে, তুমি এটাও F1 দাও, তুমি F2। এটা আমার থিটা। এটা আগে বুঝো F1 আর F2 কি জিনিস। F1 টা হচ্ছে যে পৃষ্ঠ টানের জন্য লিকুইডটা AB তোমার হচ্ছে যে প্রান্ত, নলের যে প্রান্ত, তাকে যে ফোর্সটা দিবে, অথবা CD যে প্রান্ত, সেই প্রান্তকে যে ফোর্স দিবে। তাহলে লিকুইড F1 টা হচ্ছে এই যে AB প্রান্তের উপরে লিকুইড যে ফোর্স দিবে, আর F2 টা হচ্ছে এই যে AB যে আমার নলের যে প্রান্ত, সেটি লিকুইডকে যে আমার যে ফোর্স দিবে, সেটা হচ্ছে F2। এক্ষেত্রেও সেম ভাবে F1 টা কোনটা, F1 টা হচ্ছে তোমার লিকুইড তোমার CD প্রান্তকে যে ফোর্স দিবে। এই ফোর্সটা উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে, পৃষ্ঠ টানের জন্য হয়েছে। তো আবার এই সিডি প্রান্তটা লিকুইডকে কোন দিকে ফোর্স দিবে, একটা এই দিকে ফোর্স দিবে, F2 বরাবর। তাহলে আমি যদি হচ্ছে এই প্রান্ত জিনিসপত্রগুলো মুছে দিলাম, ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। তাহলে যেহেতু নিউটন থার্ড ল অনুযায়ী, তাহলে কি হবে, F1 এবং F2 পরস্পর ইকুয়াল এবং বিপরীতমুখী। তাহলে হচ্ছে F1 এর মান আমার কত আসছিল, পৃষ্ঠ টানের জন্য ফোর্সের মান ছিল হচ্ছে 2πr × T। তাহলে F2 এর মান আমার সেম হবে, F2 এর মান হবে আমার হচ্ছে 2πr × T। তাহলে দেখো এই ফোর্স, এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেল থিটা, কারণ কি বিপরীত কোণ। তাহলে এই ফোর্সকে আমি দুই ভাগে ভাগ করে দিতে পারি। দেখো সেটি হচ্ছে যে এদিকে একটা অংশ থাকবে, এটা কত হবে, F2 sin থিটা, আর এদিকে একটা উপর দিকে একটা অংশ থাকবে, সেটি কত হবে, F2 cos থিটা। আবার সেম ভাবে এদিকের F2 কি হবে, দেখো এদিকে F2 কে তুমি যদি ডিভাইড করো, এটা থিটা, তাহলে এটা কত হবে, F2 sin থিটা, আর উপর দিকে একটা ফোর্স হবে, সেটি হচ্ছে F2 cos। এটা হচ্ছে এই DC বরাবর, আর এই ক্ষেত্রে F2 cos থিটাটা হচ্ছে BA বরাবর। এখন দেখো এই যে F2 cos থিটা যে ফোর্সটা, এখন দেখো F2 sin থিটা কিন্তু ক্যান্সেল আউট হবে, এদিকে সেম বরাবর F2 sin থিটা, ওইদিকে সেম বরাবর F2 sin থিটা। তাহলে এই দুটো ফোর্স আমার F2 sin থিটা, F2 sin থিটা আমার ক্যান্সেল আউট। তাহলে আমার এখানে এক্সিস্ট করবে কোনটা, F2 cos থিটা। তাহলে F2 cos থিটাটা কি, তাহলে উপর দিকে কাজ করছে। তাহলে F2 cos থিটা কার উপর বল, সেটা হচ্ছে লিকুইডের উপর ফোর্স। এই যেখানে লিকুইড ছিল আমার, এখানে লিকুইড ছিল,
এই লিকুইডের উপর ফোর্স, এই যে F2 cos θ, সেই ফোর্সের প্রভাবে আমার কি হবে, লিকুইডটা আমার উপরের দিকে উঠে চলে আসছে। এখন কতক্ষণ পর্যন্ত আসতে থাকবে, আমি আবার বলছি, যদি হচ্ছে পানির লিকুইডের ভর যদি m হয়, তাহলে তার উপরে একটা m যে ফোর্স কাজ করবে, তাহলে আমি এভাবে চিন্তা করতে পারি, সেটি হচ্ছে যে লিকুইডের যে ওজন, মানে তরলের যে ওজন, তরলের ওজন যখন হচ্ছে কার সমান হবে, সেটি হচ্ছে F2 cos θ, তার সমান হবে। তাহলে F2 এর মান কত ছিল, 2πr × t cos θ। লিকুইডের ওজন যখন, বা এখানে ওয়েট W যখন হচ্ছে আমার কি হবে, 2πr t cos θ সমান হবে, এই সমান হওয়া মাত্র পানি আর উপরের দিকে উঠবে না, ওখানে আমার স্থির থাকবে। ওকে, ভেরি গুড। এখন তুমি যদি এখানে আরো হোল ক্যালকুলেশন করো, তাহলে তুমি মানটা পাবা হচ্ছে, এখানে W সমান সমান পেলাম, W সমান সমান পেলাম হচ্ছে 2πr t cos θ। তারপরে ক্যালকুলেশন আমি যাব না, তারপরে আমি শুধু ফর্মুলাগুলো লিখবো। W তুমি ওয়েটটা অনেক ওয়েতে বের করতে পারো, ওয়েটটা বের করার পরে তুমি টি মানটা পাবা হচ্ছে টি ইকুয়াল পাবা r ইনটু h প্লাস r/3 রো ইনটু জি, ওটা হচ্ছে লিকুইডের ঘনত্ব, নিচে হবে 2 cos θ। এখন এইচটা কি জিনিস, এইচটা হচ্ছে যে এই, এটা তো আমার নল ছিল এখানে, লাইক এরকম ছিল, সরি এরকম ছিল, একটা পাত্র ছিল, লিকুইডের উপরিতল আমার এইভাবে শেপ ধারণ করছে, অবতল শেপ ধারণ করছে। এই যে হাইটটা, যে হাইট পর্যন্ত হচ্ছে আমার, যে হাইট পর্যন্ত আমার লিকুইডটা উঠছে, সেই হাইটটাকে আমি বলতেছি হচ্ছে এইচ। আর এইচটা হচ্ছে যে হাইট পর্যন্ত আমার পানির উপরে, মানে বিকারের উপরিতল থেকে যে হাইট পর্যন্ত, নলের ভেতরে যে হাইট পর্যন্ত আমার হচ্ছে লিকুইডটা উঠছে, সেটি হচ্ছে এইচ। এখন দেখো, এইচ যদি হচ্ছে আর এর চেয়ে অনেক বেশি বড় হয়, মানে আরটা অনেক ক্ষুদ্র, তাহলে এখান থেকে r/3 কে তুমি ইগনোর করতে পারো, কিন্তু এই আর কে ইগনোর করতে পারবো না। ইগনোর করার ব্যাপার হচ্ছে, যখন কোন একটা রাশি যোগ আকারে থাকবে বা বিয়োগ আকারে থাকবে, সেই ক্ষেত্রে ইগনোর করতে পারো, গুণ আকারে থাকলে ইগনোর করতে পারবে না। তোমার কাছে মনে হইতেছে যে হচ্ছে আমি r/3 যখন আর অনেক ছোট হলে r/3 যখন ক্যান্সেল আউট করবো, এখানে বাদ দিব, তাহলে আরো তো বাদ দিতে পারবো না, বাদ দিতে পারবে না। কারণটা হচ্ছে তুমি গুণ আকারে থাকলে বাদ দিতে পারবে না, যোগ আকারে থাকলে বাদ দিতে পারবা। আর এর মানটা এইচ এর চেয়ে অনেক ক্ষুদ্র হলে, তাহলে এই r/3 কে আমি বাদ দিব, তাহলে পাবো হচ্ছে এইচ আর রো জি, নিচে পাবো হচ্ছে 2 cos θ। ওকে, এটা কোন কন্ডিশনে, সেটা হচ্ছে এইচ লেস দেন আর, এই কন্ডিশনে। তারপর এখান থেকে আমি অবশ্যই কি বের করতে পারবো, এখন দেখো, বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ যখন গ্লাস নিবা, যখন এখানে লিকুইড নিবা, এখানে যখন গ্লাস থাকবে, সেই ক্ষেত্রে তোমার থিটার মানটা হচ্ছে প্রায় 0 ডিগ্রি, থিটার মানটা হচ্ছে প্রায় 0 ডিগ্রি হইলে cos থিটার মানটা হচ্ছে হবে 1। এগুলো সবার জন্য না, বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ গ্লাসের জন্য শুধু এটা প্রযোজ্য। সেই ক্ষেত্রে টি হবে আমার এইচ আর রো জি বাই হচ্ছে 2। ওকে, আর মেইনলি হচ্ছে এই ফর্মুলাটা আমি ইউজ করব। এটা হচ্ছে আমি পৃষ্ঠ টান বের করলাম, এইখান থেকে আমি কি বের করে ফেলতে পারি, দেখো এখান থেকে আমি হচ্ছে এইচ এর মান বের করতে পারি, লিকুইডটা কত হাইট উঠবে সেই এইচ এর মানটা বের করতে পারি। এইচ এর মানটা কত হবে, টি ইনটু 2 cos θ বাই রো আর জি, বা আর রো জি হবে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আমার মেন টার্গেট ছিল যে এইচ বের করা, হাইটটা আমার হচ্ছে কত দূর পর্যন্ত লিকুইডটা উঠবে। তাহলে আমি হচ্ছে যদি হচ্ছে ইউজ করি, এখানে এইচটা আমার কত হবে, এইচ হবে হচ্ছে 2t cos θ বাই হচ্ছে আর ইনটু রো ইনটু, এটা আমার টার্গেট ছিল। বাট এইখানে এই যে ক্যালকুলেশনটা বোঝা ইম্পর্টেন্ট, যে কেন তোমার হচ্ছে উপর দিকে তোমার লিকুইডটা উঠবে, লিকুইডটা উপরের দিকে উঠবে, কারণটা হচ্ছে যে F2 cos θ ফোর্স তাকে উপরের দিকে টেনে উঠাবে। F2 cos θ ফোর্সের জন্য প্রতি কোন জায়গা থেকে, সেটা আসছে যে পৃষ্ঠ টান থেকে। কিভাবে, এই লিকুইডের ভেতরে একটা স্পর্শক বরাবর পৃষ্ঠ টান কাজ করবে, এই পৃষ্ঠ টানের জন্য যে ফোর্সটা, এই ফোর্সটা তোমার হচ্ছে লিকুইডটা কার উপরে দিবে, এবি নলের উপরে দিবে, নলের এবি প্রান্তের উপর দিবে।
তাহলে নলের এবি প্রান্তটা কি হবে, তোমার লিকুইডকে একটা ফোর্স দিবে এই বরাবর F2 কে, F2 বরাবর একটা ফোর্স দিবে বিপরীতমুখী, F1 এর বিপরীতমুখী, এবং F2 ফোর্সটা দুইটা অংশে যখন ভাগ করব, F2 sin θ এবং F2 cos θ যখন উপাংশে ভাগ করব, দেখো F2 sin θ ক্যান্সেল আউট হয়ে যাবে, আমার এক্সিস্ট করে কোনটা F2 cos θ। এই F2 cos θ কোন দিকে কাজ করছে, উপর দিকে কাজ করছে, এই F2 cos θ যেহেতু উপর দিকে কাজ করছে সেই জন্য আমার লিকুইডটা কি হবে, উপর দিকে উঠে চলে যাবে। কতক্ষণ পর্যন্ত উঠবে, যখন আমার F2 cos θ আর হচ্ছে ওয়েটটা, লিকুইডের ওয়েটটা ইকুয়াল হবে, সেই ক্ষেত্রে আমার আর পানির উপর, লিকুইড উপর দিকে উঠবে। ওকে, খুবই সিম্পল। আর নেক্সট ক্লাসে, আচ্ছা এই সেট ব্যাপারটা একটু ক্লিয়ার করি, এই হচ্ছে কোন পর্যন্ত, অনেকে কনফিউজড হয়ে যায়, সেটা আমি একটু দেখাই। এইটা হচ্ছে যে মনে করলাম এটা নল, আচ্ছা আমি আপাতত ফ্ল্যাটই ধরি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যদি ফ্ল্যাট না, এই অংশটা আমার কি আকৃতি ধারণ করছে, তাহলে দেখো এইখানে কিছু লিকুইড থাকবে, বাট হাইটটা হচ্ছে আমার এই পর্যন্ত, এটা হচ্ছে হাইট। এখানে কিছু লিকুইড থাকবে, সেটা হচ্ছে আমরা অন্যভাবে ক্যালকুলেট করবো, হাইটটা হচ্ছে এই যে আমার লিকুইডের, আমার হচ্ছে বিকারে, মানে তোমার হচ্ছে পানির যে হচ্ছে তোমার প্রান্ত, এই প্রান্ত থেকে হচ্ছে এখানে যে অবতল আকৃতি ধারণ করছে, সেই অবতল আকৃতির নিচ পর্যন্ত হচ্ছে হাইটটা, এই পর্যন্ত হাইটটা হচ্ছে আমার, তাহলে সেই আমি কত হাইট পর্যন্ত লিকুইডটা উঠলো সেটা আমি বের করতে পারবো। আর হচ্ছে এটা হচ্ছে আমার বেসিক, যে কেন লিকুইডটা উঠবে। তাহলে আমি আবার ইকুয়েশনে লিখি যে W ইকুয়াল কত হবে, W ইকুয়াল হবে হচ্ছে 2 পাই আর টি যখন cos θ ইকুয়াল হবে। এই ইকুয়েশনটা কেন বারবার লিখতেছি, এখান থেকে তোমার হচ্ছে এটাই হচ্ছে বেসিক ইকুয়েশন, এখান থেকে অন্যগুলো ডিরাইভ আসছে, ডিরাইভ করে আসছে। তো এখান থেকে এমসিকিউ তো অনেক টাইপের ম্যাথ হতে পারে, তোমাকে মানে এই ওয়েটের কনসেপ্টটা বুঝতে হবে, ওয়েট আর তোমার যে এই F2 cos θ ইকুয়াল, এটা আমাকে বুঝতে হবে। ওকে, হোয়াট এভার, আই হোপ তার কোনো সমস্যা থাকার কথা না, আর সমস্যা থাকলে জানাও, আর নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন স্টে হোম, স্টে সেফ।